নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। আশা করি তোমরা সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছ, কারণ আর হাতে একদম সময় নেই। একদম তোমাদের পরীক্ষা গ্রুপ সির হচ্ছে 22 ফেব্রুয়ারি, ঠিক আছে? আর প্রথম 1 মার্চ তোমাদের হতে চলেছে গ্রুপ ডির এক্সাম। তো খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করো, এটাই চাইবো, কারণ আর খুব বেশি দিন টাইম নেই, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি সম্পর্কে। আর একটা কথা বলে নেওয়া ভালো যে তোমরা এখানে যে সমস্ত ক্লাসগুলো করছো তার যে পিডিএফগুলো সেগুলো আমাদের তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। তো তোমরা কিন্তু সেটাতে অবশ্য গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? ডিসক্রিপশানে কিন্তু লিংক দেওয়া আছে। যাই হোক, আজকে আমরা শুরু করছি মোহাম্মদ ঘুরি, ঠিক আছে? এর আগে আমরা পড়েছিলাম আরব আক্রমণ। প্রথম যেটা হয়েছিল ভারতে আরব আক্রমণ মোহাম্মদ বিন কাসিম করে। তারপরে যে আক্রমণটা হয় তুর্কি আক্রমণ, এবং আমরা জেনেছিলাম যে তুর্কি কেন আক্রমণ হয়, আরবরা কেন আবার আক্রমণ করতে পারেনি। তো সেগুলো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। এবার আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে তুর্কি আক্রমণ গজনির পরে, মাহমুদ গজনি বা মেহমুদ গজনির পরে মোহাম্মদ ঘুরি কিন্তু আক্রমণ করেছিল, ঠিক আছে? তো জিনিসটা কি হয়, কীরকমভাবে কেন ঘুরি আক্রমণ করে, সেটাই হচ্ছে আমাদের আজকে জানার বিষয়। তো দেখো, আমি এর আগে একটা কোয়েশ্চেন করব যে মাহমুদ বা মেহমুদ গজনভি, ঠিক আছে? গজনভি তার শেষ আক্রমণ ভারতে কত খ্রিস্টাব্দে করে, শেষ আক্রমণ এবং কাদের ওপর করে? তো তোমরা বলবে স্যার আমরা সকলেই জানি যে ভারতে মাহমুদ গজনভির শেষ আক্রমণ হয় কত সালে? তোমরা জানো এটা সকলেই যে 1027 এডিতে। 1027 এডিতে কাদের ওপর? খুক্খর জাটদের ওপর। এবং আমরা জানি যে মাহমুদ গজনভির মৃত্যু কত সালে হয়? তার মৃত্যু কত সালে হয়? 1030 এডিতে কিন্তু মাহমুদ গজনভির মৃত্যু হয়। এবার কি হয় দেখো, যে মোহাম্মদ ঘুরি তার যে আগমন হচ্ছে সেটা ঘড়ি প্রদেশ থেকে আগমন হচ্ছে। তো কিভাবে কি লিঙ্ক মেহমুদ গজনির পরে বা মাহমুদ গজনির সঙ্গে ঘড়ির সঙ্গে কি লিঙ্ক বা কিরকম কি জিনিস, সেটা আমরা কিন্তু শিখব, ঠিক আছে? তো প্রথমে একটা জিনিস মাথায় রাখবে যে মাহমুদ গজনভি একটা জায়গা আক্রমণ করেছিল, যেটাকে বলা হতো ঘোর প্রদেশ, ঠিক আছে? যেটাকে বলা হতো ঘোর প্রদেশ। কি বললাম স্যার? ঘোর প্রদেশ। এই ঘোর প্রদেশ থেকেই কিন্তু মোহাম্মদ ঘুরির নাম, আমরা মোহাম্মদ ঘুরিকে ঘুরি নামে চিনি, ঠিক আছে? তার আসল নাম কি সব কিছুই আমরা পড়ব। তো ঘোর প্রদেশে কি করে মাহমুদ গজনি কিন্তু আক্রমণ করে, এবং সেখানে বৌদ্ধ ধর্মের, ঠিক আছে? বানানটা একবার চেক করে নিও। যাই হোক, তো বৌদ্ধ ধর্মের মানুষরা কিন্তু সেখানে থাকতো। এবার তাদের উপর আক্রমণ করে তাদেরকে ইসলামে কনভার্ট করে দেয়। তাদেরকে ইসলামে কিন্তু পরিবর্তিত করে দেয়। ঠিক আছে? কারা? এই মাহমুদ গজনভি ঘোর প্রদেশকে আক্রমণ করে ইসলামে পরিবর্তন করে। এবার আমাদেরকে জানতে হবে যে ঘোর প্রদেশ তাহলে কোথায়?
কোন জায়গাটাই হচ্ছে ঘোর প্রদেশ? তো দেখো যে এই ঘোর প্রদেশ একটা জায়গা আছে, যেটা কোথায়? আফগানিস্তানে পড়ে। আফগানিস্তানের একটা কি বলতে পারো তুমি, একটা পাথরে বা পর্বতীয় বা পাথরযুক্ত বা মানে পাথরের দেশ, একটি পর্বতীয় অঞ্চল। ঠিক আছে, পর্বতীয় অঞ্চল এই জায়গাটা, এটা কোথায় অবস্থিত? এর অবস্থানটা ভালোভাবে জেনে নেবে। দেখো, যদি আমি ভারতের একটা ম্যাপ আঁকি, ঠিক আছে, ভারতের যদি আমি একটা ম্যাপ আঁকি, ম্যাপ কিন্তু খুবই, আমি অতটাও ভালো আঁকতে জানি না, হ্যাঁ, যাই হোক, যেমনটা হবে একটু তোমরা মানিয়ে জনিয়ে নেবে, ঠিক আছে, একটু তোমরা মানিয়ে জনিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ, ঠিক। এখানে কি আছে? এখানে পাকিস্তান আছে, এখানে আফগানিস্তান আছে, ঠিক আছে, এখানে আফগানিস্তান আছে। এখানে তুমি যদি দেখো তাহলে মোটামুটি তুমি এখানে দেখতে পাবে যে এটা হচ্ছে ইরান আছে, এটা ইরান, মোটামুটি একটু বুঝে নেবে। আর এর নিচে এই দিক করে নিচের দিকে তোমার আছে কি আছে, এই দিক আছে তোমার, এটা হচ্ছে ইরান, আর এটা হচ্ছে ইরাক। আটছে না, ইরাক, ঠিক আছে, এটা হচ্ছে ইরাক। তো এখানে এটা আমাদের ভারত, এখানে পাকিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান। আর আমরা জানি মুলতান এখানে ছিল, আসছে আশা করি, এটা হচ্ছে মুলতান, এই পাকিস্তানে আমরা জানি এইসব সাইড করে মুলতান আছে। এবার দেখো, এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তানের তোমার গজনি আর এই জায়গাটা করে আছে তোমার ঘোর প্রদেশ, গজনি, আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার হিরাক, বলছে হিরাতের মধ্যে, হিরাত, আর এই জায়গাটা হচ্ছে গজনি। তো হিরাত আর গজনির মধ্যে কিন্তু কি আছে, ওই তোমার ঘোর প্রদেশ ছিল, হিরাত আর গজনির মধ্যে। তুমি লিখে নেবে যে হিরাত এবং গজনির মধ্যে, ঠিক আছে, মধ্যবর্তী স্থান ছিল এটা। কোন কি? এই ঘোর প্রদেশ, ঠিক আছে, হিরাত এবং গজনির মধ্যবর্তী স্থান। এবং হিরাতে যারা বাস করত তারা খুব, হিরাতে বলছি, যারা ঘোর প্রদেশে বাস করত তারা খুব মানে পাহাড়ি অঞ্চলের মানুষ। তো তাদের মানে ভীষণভাবে তারা কষ্ট, তারপরে তোমার মানে সব কিছু মানে বিশাল কষ্টকর জীবনযাপন করত, এবং তারা ভীষণ পরিশ্রমী ছিল, ঠিক আছে, এবং শক্তিশালী ছিল বলা যায়, ঠিক আছে। এবার কি হয় দেখো, যে আমরা জানি যে মাহমুদ গজনভি তিনি মারা যায় কত সালে?
1030 এডিতে। তো যখন তিনি 1030 এডিতে মারা যাচ্ছে, 1030 এডিতে যখন তিনি মারা যাচ্ছে, ঠিক আছে, তখন কি হয়, তখন তিনি মারা যাওয়ার পরে তার যে তার আগে পর্যন্ত গজনি কিন্তু ভীষণ শক্তিশালী ছিল। কি বললাম, তার আগে গজনি কিন্তু ভীষণ শক্তিশালী ছিল। তো এখানে একটা পয়েন্ট লিখে নাও। এরপরে কি হয়, যখন দেখো লিখবে আগে ভালো করে বোঝো যে যখনই মাহমুদ গজনি মারা যায়, ধীরে ধীরে কি হয়, তার উত্তরসূরি যারা ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে এবং যোগ্য উত্তরসূরি না থাকায় ধীরে ধীরে সেই গজনি কিন্তু কি হয়, দুর্বল হয়ে পড়ে এবং দুর্বল হয়ে দুটো অংশতে কিন্তু ভাগ হয়ে যায়। কিভাবে ভাগ হয় আমরা দেখব। যে দেখো, যে এখানে লিখে নেবে যে তার মৃত্যুর পরে শক্তিশালী গজনি বুঝতে পেরেছো? গজনি কোথায়? আফগানিস্তানে। গজনিও আফগানিস্তানে, ঘোর প্রদেশও আফগানিস্তানে এবং হিরাতও আফগানিস্তানে। হিরাত একটা জায়গা এবং এই হিরাত আর তোমার গজনির মধ্যে এই ঘোর প্রদেশ কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, তো গজনবীর মৃত্যুর পরে শক্তিশালী গজনি কি হয়, দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, হয়ে পড়ে ও বিভাজন হয়। ঠিক আছে, বিভাজন হয়। ঠিক আছে, এবার কি হয়, এরপরে দেখো বিভাজন হওয়ার পরে এগুলো কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে ভাগ হয়ে যায়? দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেখো, প্রথমে যেটা ভাগ হয় তাদেরকে আমরা বলবো যে খুরসান, যেটাকে বলছে খুরসান আর ঘোর প্রদেশ। খুরসান আর ঘোর প্রদেশ এই দুই ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, দুটি ভাগে কিন্তু ভাগ হয়ে যায়। এরপরে যে খুরসান বা খুরাসান বিভিন্নভাবে উচ্চারণ, এগুলো কিন্তু তোমার এক্সামে এগুলো তোমাদেরকে ধরে নিতে হবে। ঠিক আছে, এগুলো তোমাদেরকে ধরে নিতে হবে, বিভিন্ন রকমভাবে কিন্তু বানানগুলো আসতে পারে। ঠিক আছে, তো এই দুই ভাগে কিন্তু ভাগ হয়ে যায়। ঠিক আছে, এবার এই খুরসান যারা ছিল তারা কোথায়, মানে কোন দিকটা, তোমার আরব শাসন করতে থাকে। আরব এবং পারস্যের ওই দিকটাতে তারা কিন্তু শাসন করত। এবং ঘোর প্রদেশ তোমার কোন দিকে? আরবের পূর্ব দিকে ছিল। ঠিক আছে, আগে তোমার এটা আরবের কিন্তু পূর্ব দিকে ছিল, বা কি ঘোর প্রদেশ কোন দিকে ছিল? পূর্ব দিকে ছিল। এতদূর বুঝতে পেরেছো? পূর্ব দিকে ছিল। ঠিক আছে, তো এরা কিন্তু ভীষণ শক্তিশালী ছিল। কারা? খুরসানে যারা ছিল এরা ভীষণ শক্তিশালী ছিল। বুঝতে পেরেছো? তাহলে গজনবীর মৃত্যুর পরে দুভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে খুরসান এবং ঘোর প্রদেশ আর খুরসান প্রদেশ। এবার এই খুরসান বংশের যারা মানে খুরসানে যারা শাসন করতো আরবের দিকটাতে এবং আরবের পূর্বে ঘোর প্রদেশ। যদি আরব ভারতের কোন দিকে, এটা যদি ভারত হয় এই দিকে আরব আছে, আরো এই সাইডে আরব আছে। এটা যদি ভারত হয়, দেখো এই দিকে পূর্ব দিকে আছে, আর এটা হচ্ছে আফগানিস্তান। এই দিকে এটা এটা আফগানিস্তান, এটা ইরাকের পরে ইরান, এই নিচে আছে ইরান এবং তার ওই সাইড দিকে আরো কি আছে? আরব দেশ আছে, আমরা জানি। এবার এই যে এর পূর্ব দিকে যেটা হচ্ছে না, এই দিকে এই যে আফগানিস্তান, গজনি, হিরাত, এই দিকে কিন্তু তোমার কারা শাসন করতে থাকে? এই ঘোর প্রদেশের শাসকরা শাসন, অর্থাৎ ঘোর প্রদেশ, গজনি সব কিন্তু আরবের এই পূর্ব দিকে ছিল। পূর্ব দিকে শাসন, তার দুই ভাগে কিন্তু এরা কিন্তু ভাগ হয়ে যায়। গজনি, আমরা জানি যে গজনি কিন্তু তুর্কি ছিল
এবং সেও কিন্তু ভীষণ শক্তিশালী ছিল, সেও কিন্তু আরবের ওই দিকটাতেও জয় করেছিল। তো এই পূর্ব দিকে ঘোর প্রদেশ, এই ঘোর প্রদেশ থেকেই কিন্তু মোহাম্মদ ঘুরিরা কিন্তু আসে। ঠিক আছে, তো তোমরা এটা নোট করে নিতে পারো। এবার দেখো যে কি হয়, যে আমি বললাম যে ঘোর প্রদেশ, এই ঘোর প্রদেশের যে শাসক কর্তা হন, কে হন? গিয়াসউদ্দিন হয়। কে হয়? গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিনটাকে না, গিয়াসউদ্দিন হলো মোহাম্মদ ঘুরির দাদা। সরি গাইজ, ভীষণ ঠান্ডা লেগেছে। তো গিয়াসউদ্দিন ঘোরের শাসককর্তা হন, কত সালে? তার শাসনকালটা মনে রাখবে যে 1163 থেকে শুরু করে তোমার 1202 পর্যন্ত, 1203 পর্যন্ত অনেকে বলে। ঠিক আছে, 1163 থেকে 1202 পর্যন্ত হচ্ছে গিয়াসউদ্দিন কিন্তু শাসককর্তা হন। কোথাকার? ঘোর প্রদেশের। এবার গিয়াসউদ্দিনের ভাই মানে ঘুরির দাদা ছিল গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিনের ভাই কে ছিল? এই মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি যাই বলবে তোমরা, একই ব্যাপার, মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, তাহলে এবার দেখো কি হয়, যে এরা দুজনে মিলে, দুই ভাইয়ে মিলে 1173 খ্রিস্টাব্দে, 1173 খ্রিস্টাব্দে কি হয়, বা এডিতে তারা কিন্তু গজনিতে আক্রমণ করে। ঠিক আছে, এবং তখন গজনিতে শাসন করত তুর্কি ওঘাজ উপজাতি, এদেরকে বলা হতো তুর্কি ওঘাজ তুর্কি ওঘাজ উপজাতি। ঠিক আছে, এদেরকে আক্রমণ করে কারা? তুর্কি দুই ভাই মিলে, গিয়াসউদ্দিন এবং মোহাম্মদ ঘুরি, তারা দুজন গজনি আক্রমণ করে, তুর্কি ওঘাজ উপজাতিদের তারা পরাজিত করে, এবং গজনি কিন্তু তারা জিতে নেয়। ঠিক আছে, গজনি তারা জিতে নেয়। তোমার মোটামুটি যে এই গজনি যারা এই গিয়াসউদ্দিন এবং মোহাম্মদ ঘুরি সান্সবাণী, এই গিয়াসউদ্দিন আর মোহাম্মদ ঘুরি মনে রাখবে, এরা সানসাবানি বা সান্সবাণী রাজবংশের থেকে, মানে বংশের শাসনকর্তা ছিলেন। তো এখানে একটা আলাউদ্দিন হোসেন নামে একজনের কথা জানতে পারবে, যে আলাউদ্দিন হোসেন যাকে বলা হয় বিশ্ব দাহক। এই মোহাম্মদ ঘুরি এবং গিয়াসউদ্দিন এবং মোহাম্মদ ঘুরি কিন্তু এই সাংসাবানি বংশের কিন্তু শাসনকর্তা ছিলেন, এবং আলাউদ্দিন হোসেন, একে বিশ্বদাহক বলা হয়, ইনিও এই বংশের একটা লিডার বলতে পারো। তো তিনি কি করেছিল? তিনি সুলতান গজনবীর বংশধরদের ওপর কিন্তু আক্রমণ করেছিল, তাদের বংশের ওপর প্রতিশোধ নিতে
সেই বংশের উপরে আক্রমণ করে এবং মনে রাখবে গজনীকে কিন্তু 7 দিন ধরে কিন্তু জ্বলতে দেয়। ঠিক আছে, তো এই জন্য একে বলা হচ্ছে বিশ্ব দাহক। ঠিক আছে, এটা তো কিন্তু তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, যাই হোক, এবার দেখো কি হয় যে এরা কিন্তু গজনীকে আক্রমণ দেখো কি করে নেয়, অধিকার করে নেয় তুর্কি ওঘাজ উপজাতিদের কাছ থেকে। ঠিক আছে, উপজাতি, জাতি বানানটা ভুল লিখেছি, উপজাতিদের কাছ থেকে, উপজাতিদের কাছ থেকে কিন্তু তারা কিন্তু উপজাতিদের কাছ থেকে কিন্তু তারা গজনীকে কেড়ে নেয়। এবার কি করে, এবার সেখানে 1773 খ্রিস্টাব্দে গজনী 1700 এবার গজনীর শাসন ভার কাকে দেয়, এই মোহাম্মদ ঘুরিকে কিন্তু তার দাদা দিয়ে দেয়। তার দাদা কিন্তু মোহাম্মদ ঘুরিকে এর শাসনকর্তা করে দেয় এবং মোহাম্মদ ঘুরি তার দাদার প্রতি যথেষ্ট বিশ্বাস রাখতো এবং তার দাদাকে সে যথেষ্ট সম্মান করত, তার প্রকৃত কথাগুলো মেনে মেনে চলতো এবং সে তার প্রকৃত কমান্ডার ছিল। অর্থাৎ তিনি কোনোদিন, মোহাম্মদ ঘুরি কোনোদিন রাজ সিংহাসনে বসে কিন্তু তিনি কোনোদিন শাসন চালায়নি, মানে সে কমান্ডার হিসাবে কিন্তু শাসন মানে কাজ তার পরিচালনা করত। ঠিক আছে, গজনীর শাসনভার মোহাম্মদ ঘুরিকে দেওয়া হয়। এটা লিখে নেবে কত সালে, 1173 সালে কিন্তু প্রথম, অর্থাৎ মোহাম্মদ ঘুরিকে কি করা হয়, শাসনকর্তা দেওয়া হয় এবং গিয়াসুদ্দিন নিজে কোথাকার রাজা হয়ে যায়, ঘোর প্রদেশের শাসন করতে থাকে। ঠিক আছে, ঘোর প্রদেশ এবং ঘোর প্রদেশ থেকে তোমার যে আগেই যে বললাম যে খুরাসান যে জায়গাটা ছিল না, সেই খুরাসান পর্যন্ত, ঘোর প্রদেশ থেকে খুরাসান পর্যন্ত, অর্থাৎ আরবের আগে পর্যন্ত যে পশ্চিম দিকটা, ঠিক আছে, এই যে অর্থাৎ পশ্চিম দিকটা তিনি সামলাতেন। আর মোহাম্মদ ঘুরি কোন দিকটা সামলাতে জানো? মোহাম্মদ ঘুরি তোমার ওই যে গজনী থেকে মানে গজনী অঞ্চল সহ যে পূর্ব দিক, গজনী অঞ্চল সহ পূর্ব দিক, অর্থাৎ ভারতবর্ষের এই দিক পর্যন্ত কিন্তু তিনি সামলাতো। ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষ তাকে বলা হয়েছিল যে তুমি যাও, যে ভারতবর্ষে গিয়ে মানে ভারতবর্ষের দিকে সাম্রাজ্য স্থাপন তুমি কিন্তু করো। ঠিক আছে, গজনী অঞ্চল সহ পূর্ব দিক। বুঝতে পেরেছ কাকে দেওয়া হতো? এটা এখানে কে শাসন করত? এখানে শাসন করত তোমার গিয়াসউদ্দিন। এখানে শাসন করত গিয়াসউদ্দিন, মোহাম্মদ ঘুরির দাদা, বড় ভাই। আর গজনী যে ছিল তিনি হচ্ছে ঘুরির হাতে ছিল। কার হাতে ছিল? ঘুরির হাতে ছিল। ঠিক আছে, তার গজনী অঞ্চল সহ পূর্ব দিকটা ঘুরির হাতে ছিল। এবার ঘুরির কেন তারা দেখো একটা জিনিস ভালো করে বুঝবে যে ভারত, এটা যদি ভারত হয়, ঠিক আছে, এটা আমি ভারত ধরে নিচ্ছি, ম্যাপটা এটা হচ্ছে ভারত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রিয় ভারত। যাই হোক, এটা হচ্ছে আমাদের ভারত। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে।
যাই হোক, এইখানে একটু ধরে নেবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য, আমি ভালো আঁকতে পারছি না। যাই হোক, এখানে এইদিকে একটা ভালো করে বুঝবে যে এখানটা করে পাকিস্তান ছিল না, এই সরি আফগানিস্তান ছিল না, ছিল না, এখানে করে আফগানিস্তান ছিল। এবার এই দিকটা করে কি বলো, এই দিকটা করে কি, এই দিকটা করে আরব, আরব বা পারস্য সাম্রাজ্য। ঠিক আছে, সেটা কাদের হাতে ছিল? খুরসান, অর্থাৎ খুরসান যে খুরসানদের হাতে ছিল, খুরসান সাম্রাজ্য বা খুরসান যে জায়গা তোমার ওখানে যারা শাসন করত সেখানে ছিল খুরসান শাসক। খুরসান শাসক এই পারস্য আর আরবের দিকটা সামলাতো। এই দিকে ছিল গজনি, তাহলে এই দিকটা থেকে এই গজনি পর্যন্ত তোমার এটা পর্যন্ত কে সামলাতো? এই ঘোর প্রদেশ থেকে এই আরব এইটা সামলাতো গিয়াসউদ্দিন। আর এই দিকটাতে দেওয়া হয়েছিল কার? গজনির দায়িত্ব, এই মোহাম্মদ ঘুরির দায়িত্ব। গিয়াসউদ্দিন এত দূর থেকে এই খুরসানের আগে পর্যন্ত সামলাতো কে? গিয়াসউদ্দিন। আর তারপরে কে সামলাতো? এখান থেকে এত দূরে শাসন কাকে দেওয়া হয়েছিল? গজনি থেকে বা তার পূর্ব দিকটা, গজনির পূর্ব দিক, গজনি তো শাসন করতো মোহাম্মদ ঘুরি, এবং তাকে বলা হয়েছিল যে যাও আরো পূর্ব দিকে আক্রমণ করো। তো মোহাম্মদ ঘুরি এই কারণেই পূর্ব দিকে আসে, কারণ এই দিকে আর তিনি আর আগাতে পারছেন না, কারণ এরা ভীষণ শক্তিশালী ছিল। ঠিক আছে, এইদিকে এরা আগাতে দিচ্ছে না খুরসানরা। তো এই একটা কারণ যে তাকে সাম্রাজ্য বিস্তারের জন্য ভারতের দিকে আসতে হয়। এছাড়াও ভারত আর একটা কি কারণ হতে পারে? যাকে তো ধন সম্পদ লুট করা, ধন সম্পদের জন্য তাকে আসতে হয় ভারতবর্ষের দিকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এর জন্য মোহাম্মদ ঘুরি কি হয় যে ভারতবর্ষে তিনি আক্রমণ করে, ভারতবর্ষে তিনি কি করে? আক্রমণ করে। ঠিক আছে, ভারতবর্ষে তিনি আক্রমণ করে। তার প্রথম আক্রমণ যেখানে করে সেটা হচ্ছে মুলতানে তিনি আক্রমণ করে 1175 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমরা পরের স্লাইডে এবার মোহাম্মদ ঘুরির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে আক্রমণগুলো তিনি করেছিল সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা এটা নোট করে নাও। তো এখানে একটা বানান ভুল দেখতে পাচ্ছি আমি, তুর্কি। আচ্ছা, ও গাছ বা ওঘুজ লিখে নেবে, এটা ওঘুজ। ঠিক আছে, তাহলে এটা তোমরা নোট করে নাও। ঠিক আছে, এখানে আর একটা জিনিস, এখানে তোমরা হচ্ছে এটা তোমরা লিখে নেবে জাহান সোজা, এটার আর এক নামও হচ্ছে জাহান সোজা। ঠিক আছে, খুরাসান মোটামুটি ঠিকই আছে, তোমরা এটা আশা করে নোট করে নাও। তো এবার দেখো আমরা জেনে নেব যে মোহাম্মদ ঘুরির কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ। ঠিক আছে, এর আগে জেনে নাও যে মোহাম্মদ ঘুরি যখন আক্রমণ করে, প্রথম আক্রমণটা তার হয় 1175 খ্রিস্টাব্দে। 1175 খ্রিস্টাব্দে তার প্রথম আক্রমণটা হয়। কোথায় আক্রমণটা হয়? মুলতান। ঠিক আছে, মুলতান হচ্ছে পাকিস্তানের একটা জায়গা, ওখানে মুলতানে ঠিক আছে, মুলতানে তখন কারা শাসন করত? যে কারমাতিয়া মুসলিম সেখানে শাসন করত। কারমাতিয়া সম্প্রদায়ের মুসলিম সেখানে কিন্তু শাসন করত। ঠিক আছে, কি কারমাতিয়া মুসলিম সেখানে শাসন করত, কোথায়? মুলতানে। এবং আক্রমণটা হয় 1175 খ্রিস্টাব্দে। এখানে তোমরা এটা মাথায় রাখবে যে এখানে
শিয়া মুসলিমদের উপর, ঠিক আছে, শিয়া মুসলিমদের উপর আক্রমণটা হয়। হ্যাঁ, শিয়া মুসলিমদের উপর আক্রমণটা হয়, আক্রমণ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আক্রমণটা হলো কিভাবে, যদি দেখো এই হচ্ছে ভারতবর্ষের ম্যাপ, ঠিক আছে, এই হচ্ছে ভারতবর্ষের ম্যাপ, তাই না? এই হচ্ছে ভারতবর্ষের ম্যাপ, যদি দেখা যায় এই হচ্ছে ভারতবর্ষের ম্যাপ, যদি তুমি দেখো এই হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। এখানে করে আছে পাকিস্তান, আমরা জানি এই জায়গাটা করে আছে পাকিস্তান। আর আমরা জানি যে তোমার এই জায়গাটা করে আছে আফগানিস্তান। তো এই যে এখানে মোহাম্মদ ঘুরি কিভাবে ভারতবর্ষে ঢোকে, আমরা জানি যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অনেকগুলি পাস আছে। আফগানিস্তান থেকে পাকিস্তানে আসার জন্য তখন গোটাটাই ভারত ছিল, গোটাটাই তখন ভারতবর্ষ ছিল, ঠিক আছে। পাকিস্তান আমাদের কি হয়, ব্যাটা। তো এই ব্যাটাদের তোমার এই দিকে আমাদের কাছে কি পাকিস্তান বাচ্চু, তাহলে এখানে এই পাস দিয়ে কিন্তু ঢোকে আফগানিস্তান এবং পাকিস্তানের, যে দেখবে পাসগুলো, পাস মানে কোনগুলো, গিরিপথ বলে না, দুটো পাহাড়, ঠিক আছে, দুটো পাহাড়, এই দুটো পাহাড়ের এই যে মধ্যবর্তী যে স্থানটা, এখানে ধরো নিচু যে স্থান, এইটা কি হচ্ছে পাস, এখানে তোমার চলাচল আছে। তো এখানে খাইবার গিরিপথের পাশে একটা গিরিপথ ছিল, যার নাম ছিল তোমার গোমাল গিরিপথ, গোমাল গিরিপথ, ঠিক আছে। এটা কোথায়, এটা হচ্ছে তোমার গোমাল গিরিপথ দিয়ে, গোমাল বা গুমাল যাই বলো, এই গিরিপথ দিয়ে কিন্তু কি হয়, তারা ঢোকে, কে, এই তোমার মোহাম্মদ ঘুরি গোমাল গিরিপথ দিয়ে, ঠিক আছে। এবং তার প্রথম আক্রমণ কত হয় 1175 সালে মুলতানে। এবং এটা মাথায় রাখবে, তারা বিনা বিনা প্রতিরোধে, মানে কোনো বাধাই পায়নি তারা, বিনা প্রতিরোধে, বিনা প্রতিরোধে তারা কিন্তু জিতে যায়, ঠিক আছে। অর্থাৎ এই কারমাতিয়া মুসলিমদের ওপর তারা কিন্তু জয়লাভ করে, ঠিক আছে, মোহাম্মদ ঘুরি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরপরে মোহাম্মদ ঘুরি আক্রমণ, মোহাম্মদ ঘুরির এবার কি কনফিডেন্ট একদম, সাতবে কি বলে না, যে সাতবে আসমান পর বলে না, মানে বিশাল আকাশে, ওরা এত কনফিডেন্ট হয়েছে, বিনা পাওয়ারে আমার চাইতে, ধেৎ পাগলে, আমার চাইতে কেউ শক্তিশালী আছে, চল দেখছি, ঠিক আছে, বিশাল কনফিডেন্ট ওর। দিয়ে ও তোমার মুলতান দিয়ে কিন্তু গুজরাট হয়ে কিন্তু ভারতবর্ষে কিন্তু আক্রমণ করে, ঠিক আছে, গুজরাট হয়ে কিন্তু ভারতবর্ষে আক্রমণ করে। গুজরাটে কেন আক্রমণ করে, যে গুজরাটে এই কারণে আক্রমণ করে, কারণ গুজরাটের তখন তোমার অজয় পাল বলে একজন শাসনকর্তা ছিল, অজয় সিং। তো তার মৃত্যুর পরে তার স্ত্রীর নাম ছিল নায়িকা দেবী। তিনি তার তখন তোমার ভীম, তার ছেলে শাসন করত, যার নাম হচ্ছে মূলরাজ দ্বিতীয় বা ভীম দ্বিতীয়, যাকে আমরা চিনি, ঠিক আছে। সেখানে কিন্তু গিয়ে সেখানে তাদের আক্রমণ করে, এবং ভীম দ্বিতীয় ওকে এমন মার মেরেছিল, পরে শেষে মাউন্ট আবুতে গিয়ে ওকে তাড়া করেছিল, সেখানে গিয়ে তাকে মোহাম্মদ ঘুরিকে বন্দি করে, এবং যখন বন্দি করে তখন তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, কারণ নায়িকা দেবীর যিনি মাতা ছিল মূলরাজ দ্বিতীয়, তার কিন্তু দয়া চলে আসে, তার মায়ের দয়া চলে আসে ওকে দেখে, ঘুরিকে দেখে। এমনিতেই ভারতবর্ষের রাজা মহারাজাদের তখনকার যে মানে নিয়ম আর কি, যে যা
ছেড়ে দিলাম তোকে, যা খেটে খেটে আবার মানে দুধ টুধ খেয়ে আয়, আরো শক্তিশালী করে আয়। যাই হোক, সেরকমটা আমরা জানি যে অতিথি দেবো ভব ছিল আমাদের এখানে। এখানে মানে আমরা মানে নিহতদের ওপর আমরা কোনোদিন মানে এরকমটা আর কি আমাদের যে কালচার হয়ে চলে আসছে ভারতবর্ষের শাসকদের। এবং আমি মনে করি যে এটাই হচ্ছে সবচাইতে বড় তাদের ভুল, যে তারা কি করতো না, ক্ষমা করে দিত। দেখো পৃথ্বীরাজ চৌহান কিন্তু সেম ভুলটাই করেছিল, ঠিক আছে, তাকে কিন্তু ছেড়ে দিয়েছিল মোহাম্মদ ঘুরিকে, তাই না? এর ফলে কি হয় যে পরবর্তীতে ভুগতে হয়। যদি প্রথমেই এখানে ভীম দ্বিতীয় তাকে মেরে দিত তাহলে কোনো প্রবলেমই ছিল না, তাহলে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হতে পারতো না, ঠিক আছে। তো যাই হোক, যে এটাও একটা কারণ। আর এর মধ্যে কি হয়েছে, তোমার অনেক ভারতবর্ষের যে সমস্ত সম্পদ, সেই সম্পদগুলো প্রায় কিন্তু এখনো থেকে যেতেই পারতো। এত সোনার চিড়িয়া, সোনার চুরুই যে দেশকে বলা হয়, সেই দেশের আমরা জানি যে বর্তমান অবস্থাটা কীরকম কি অবস্থা হয়ে আছে এখন, ঠিক আছে। যেমন ব্রিটিশরা যেমন অনেক লুট করে নিয়ে গেছে। আমি একটা ভ্লগ দেখছিলাম যে তোমার রক্ত গরম হয়ে যাবে তুমি যদি ওই ভ্লগটা দেখো, যে ভারতবর্ষ থেকে এমন এমন জিনিস নিয়ে যাওয়া হয়েছে, তাদের মিউজিয়ামে আছে। আমি চ্যানেলটার নাম আমি বলে দিতাম কিন্তু আমার মনে আসছে না এখন। তো শেষে ভ্লগারটা এসে বলছে, মানে আমরাও কিছু দেখেছি সেই ব্লগে, তো আমাদেরই তো মাথা গরম হয়ে যাচ্ছে। তো দেখো ও নিচে গিয়ে সেখানে ফিল করেছে, তো বলছে যে ভাই তুমি যদি এখানে একবার আসো না, তোমার রক্ত গরম হয়ে যাবে, মানে এত পরিমাণে লুট আছে। তো যাই হোক, আমাদের রাজা মহারাজারা যদি একটু উদার না থেকে যদি একটু মানে সেরকম যদি হতো, তাহলে হয়তো এত কিছু হতো না। অনেক ঐতিহাসিকগণ এমনটা মানে মন্তব্য করে থাকেন। তো চলো তারপরে কি বললাম আমি, যে দেখো যখন মোহাম্মদ ঘুরি দ্বিতীয় তার আক্রমণ করে 1178-এ, কোথায়, গুজরাটে, ঠিক আছে। এবং সেখানে শাসন করতেন কে, নায়িকা দেবী, ঠিক আছে। যিনি, এর ছেলে কে ছিল, ছেলের নাম কে ছিল, ছেলের নাম বলছি, ছেলের নাম কি ছিল, ছেলের নাম ছিল ভীম দ্বিতীয় বা মূলরাজ দ্বিতীয়, এর নাম ছিল মূলরাজ দ্বিতীয়। তো এখানে কিন্তু এটাতে তো সফল হয়ে যায়, মুলতানে ঘুরির আক্রমণ সফল হয়ে যায়, কিন্তু গুজরাটে তিনি অর্থাৎ ঘুরি কি ছিল, মোহাম্মদ ঘুরি অসফল ছিলেন, ঠিক আছে। যাই হোক, নোট করে নাও, এবং আমরা পরবর্তী কিছু ইম্পর্টেন্ট আক্রমণ নিয়ে আলোচনা করব, তোমরা এটা নোট করে নিতে পারো। দেখো এই সময়ে কিন্তু তোমাকে আর একটা জিনিসও শিখতে হবে, যেটা হলো গিয়ে এই সময়টাতে কোন কোন রাজবংশ শাসন করছে। কারণ দেখো এই কোন মানে এগুলো না জানলে না কনসেপ্টগুলো ঠিকভাবে ক্লিয়ার হবে না। তো চলো একবার দেখে নেবো যে কোন কোন রাজবংশগুলি শাসন করছে। দেখো আজমিরের রাজা ছিলেন তখনকে পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে। আজমির বা দিল্লি দুটোরই কে ছিল, পৃথ্বীরাজ চৌহান যাই বলো, ঠিক আছে। এবং এর সঙ্গেই কিন্তু তরাইনের যুদ্ধ হয়, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে, পরের স্লাইডেই আমরা জানবো। দ্বিতীয়টা, তিনি চৌহান রাজবংশ শাসন করছে এখানে। তারপরে কৌনজ এবং বেনারস, এখানে গাড়োয়াল রাজবংশ শাসন করছে, রাজা হচ্ছে জয়চাঁদ বা জয়চন্দ্র, যাকে আমরা ইতিহাসে চিনি, ঠিক আছে। দেখো গুজরাট এবং জয়চন্দ্রকে আমরা কি হিসাবে জানি, যে হয়তো আমাদের ধোকা দিয়েছিল বা মোহাম্মদ ঘুরির সঙ্গে হাত মিলিয়েছিল, এরকমটাই আমরা জানি।
কিন্তু কেন, কি বিষয়ে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে জানবো। তাহলে কনৌজে গাড়োয়াল রাজবংশ, যেটা হচ্ছে জয়চন্দ্র এবং বা জয়চাঁদ এদের শাসনকর্তা। গুজরাটে চালুক্য বা সোলাঙ্কি, যেখানে আক্রমণ করেছিল 1178 এডিতে, আমি তো বললাম যেখানে নায়িকা দেবী এবং সেখানে শাসন করছে তার ছেলে ভীমরাজ সেকেন্ড, এবং মাউন্ট আবুতে গিয়ে মানে এমন মার মেরেছে ওকে, শেষে মোহাম্মদ ঘুরিও পালিয়ে গেছে, এর পেছন পেছন এরাও কিন্তু তারা জুড়েছে, দিয়ে তোমার মাউন্ট আবুতে গিয়ে ওখানে কিন্তু একে পরাজিত করেছে। প্রথম পরাজয়, বড় পরাজয় ছিল এই গুজরাটের দ্বারা করা হয়েছিল। নায়িকা দেবী এই চালুক্য বা সোলাঙ্কি রাজবংশের করেছিল। কে করেছিল, কার নেতৃত্ব দিয়েছিল? নায়িকা দেবী নেতৃত্ব দিয়েছিল। বুঝতে পেরেছো? মানে এমন মার মেরেছে ওকে, যে শেষে মায়া দয়া করে বলেছে ভাই দুধ মুধ খেয়ে আবার আসিস, যা কেটে পর আবার আসিস। যাই হোক, বুন্দেলখণ্ডে সেখানে কিন্তু চন্দেল রাজবংশ, এই রাজবংশটা কিন্তু একদম মুখের ওপরে হওয়া চাই, মুখের ওপরে। ঠিক আছে, তারপরেই পরবর্তী জিনিসগুলো তোমরা কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তোমরা এটা নোট করে নাও। এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হচ্ছে কি, তরাইনের যুদ্ধ। তো সেগুলো কিন্তু আমরা জানতে চলেছি, চলো নোট করো। দেখো, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ, আরো কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ সম্পর্কে আলোচনা করা যাক। ঠিক আছে, মালিক খুসরোর বিরুদ্ধে তিনি আক্রমণ করেছিলেন। ঠিক আছে, সে যখন আক্রমণটা করে, ঠিক আছে, তখন তিনি কিন্তু পালিয়ে যায়। ঠিক আছে, পালিয়ে যান। ঠিক আছে, 1179 খ্রিস্টাব্দে তিনি পেশাওয়ার, কাশ্মীর, সিন্ধ এইসব জায়গাতে তিনি কিন্তু আক্রমণ করেছিল। ঠিক আছে, মালিক খুসরোর বিরুদ্ধে আক্রমণ কেন করেছিল? কারণ তিনি তখন, এই মালিক খুসরো গজনভির বংশধর ছিল, শেষে মানে তারা তখন থেকে মানে সেই বংশরাই রাজত্ব করতো গজনভির। ঠিক আছে, মাহমুদ গজনভির, সেই জন্য তাদের উপর আক্রমণ করেছিল এবং তিনি পালিয়ে যায়। 1179 খ্রিস্টাব্দে পেশাওয়ার, কাশ্মীর, সিন্ধ জিতেছিল। 1186 খ্রিস্টাব্দে তিনি লাহোর জিতে, এবং 1188 খ্রিস্টাব্দে তিনি কি করেন, ভাটিন্ডা মানে পাঞ্জাব জিতে, এবং পাঞ্জাবে ছিল তখন ভাতিন্ডা বা তাবার হিন্দ ফোর্ট, দুর্গ। সেটা কার ছিল? সেটা পৃথিবীরাজ চৌহানের ছিল, বা পৃথিবীরাজ তৃতীয় বলা যায় একে, পৃথিবীরাজ তৃতীয় আমরা বলতে পারি। ঠিক আছে, পৃথিবীরাজ চৌহান বলছে না, তিনি ভালো করে মনে রাখবে যে তিনি পৃথিবীরাজ তৃতীয়। ঠিক আছে, তো যাই হোক, তো পৃথিবীরাজ তৃতীয়র সঙ্গে কিন্তু কি হয়, মোহাম্মদ ঘুরিকে বলে যে ভাই কাজ কর, তুই জিতেছিস ওই দুর্গটা আমার, ওটা তোকে ফেরত দিতে হবে। ঘুরি ভাইসা বলছে না, দেব না। তো যখন বলছে দেব না, তখন যুদ্ধ হচ্ছে। তো যুদ্ধ হচ্ছে কততে? প্রথম যুদ্ধটা হচ্ছে 13ই নভেম্বর 1991, যেটা আমরা তরাইনের প্রথম যুদ্ধ হিসাবে জানি। সেখানে কি হয়, সেখানে পৃথিবীরাজ চৌহান কিন্তু জিতে যায়। হ্যাঁ, বলছে আমার দুর্গ দিবি না, মানে দিবি না, কোনো কথা হলো? তো পৃথিবীরাজ চৌহান আগে গিয়েই তিনি কিন্তু প্রথমেই অ্যাটাক করে দেয়। ঠিক আছে, মানে মোহাম্মদ ঘুরি আক্রমণ করার আগেই ইনি গিয়ে কিন্তু সেখানে পাঞ্জাবের কাছে সেখানে কিন্তু আক্রমণ করে দেয়। এমন মারে সেখানে, তো বলে যে মাফ করে দাও। তো তখন ইনিও সেই ভীম দ্বিতীয়র মতো তাকে কিন্তু ছেড়ে দেয়, যে ভাই তুইও যা, একটু বডি ফডি বানিয়ে নিয়ে আয়, তারপরে আবার যুদ্ধ হবে পারলে। তো প্রথমে তিনি ছেড়ে দেয়, এবং তার ঠিক 1 বছরের মাথায় আবার কিন্তু প্রায় 1,20,000 প্রশিক্ষণ, তোমার যখন পৃথিবীরাজ চৌহানের কাছে যখন হেরে যায়, তখন কিন্তু মোহাম্মদ ঘুরি কিন্তু চরমর মানে অবস্থাটা খুব মানে কঠিন হয়ে যায়। আর মানে ভীষণ ইচ্ছা থাকে, মানে ভীষণ নিজের উপর কি হয়, তোমার নিজেকে দোষারোপ করতে থাকে, এবং নিজেকে ভীষণভাবে আরও কিন্তু তৈরি করে থাকতে, যে তো একবার ওকে কিন্তু হারাবই, এর এমন একটা প্রেস্টিজ চলে আসে। তার ঠিক 1 বছরের মধ্যে প্রায় 1,20,000 সৈন্য নিয়ে আক্রমণ করে, এবং পৃথিবীরাজ চৌহানের কাছে তখন তুমি মাথায় রাখবে যে
3 লক্ষের কাছাকাছি কিন্তু সৈন্য ছিল, এবং যার মধ্যে বেশিরভাগটা ছিল ঘোড়সাওয়ার এবং হাতির পিঠে যারা তখন যেটাকে বলতো না হাতিতে যুদ্ধ করতো, তো হাতির সংখ্যা ছিল 300টার মতো। এই যে মোহাম্মদ ঘুরি কি করে, প্রশিক্ষণ মানে ভালো ভালো প্রশিক্ষণ এদের সৈনিকদের মধ্যে কিন্তু কি হয়, দেওয়া হয়। তো একদম ভালো ভালো সৈনিক কিন্তু নিয়ে আসে। এবার পৃথ্বীরাজ চৌহানে দেখো, প্রথম যখন যুদ্ধ হয় তখন আমরা একটা রাজার নাম জানি, যে রাজা জয়চাঁদ, ঠিক আছে, রাজা জয়চাঁদ, রাজা জয়চাঁদ, ঠিক আছে, যিনি কোন বংশের, একটু আগে পড়েছিলাম, কৌনজ বংশের শাসক ছিলেন, কৌনজ বংশের শাসক ছিলেন, ঠিক আছে। তার বংশটা কৌনজের বংশ বলছি, কৌনজ জায়গাটার নাম, গাড়োয়াল বংশের রাজা ছিলেন, ঠিক আছে, গাড়োয়াল বংশের। গাড়োয়াল বংশের রাজা ছিলেন, ঠিক আছে, কে, এই জয়চাঁদ। তিনি প্রথমে যখন এই যে দেখতে পেলেন না একটু আগে যেখানে স্লাইড নিয়েছিলাম, সেখান থেকে বেশিরভাগ অনেক সৈন্য নিয়েই কিন্তু পৃথ্বীরাজ চৌহান কিন্তু যখন প্রথম এই ভাটিন্ডাটে যুদ্ধ করতে যায়, তখন কিন্তু রাজা জয়চাঁদ তিনিও কিন্তু সৈন্য পাঠায়, ঠিক আছে, কার সঙ্গে, পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে, মানে গিয়ে যুদ্ধ করো আর কি, অর্থাৎ পৃথ্বীরাজ চৌহানকে সৈন্য দেয় যে তুমি ঘুরির বিরুদ্ধে যুদ্ধ করো। এবার দেখো জয়চাঁদ আর যে তোমার জয়চাঁদ আর পৃথ্বীরাজ চৌহান এর সঙ্গে শত্রুতার আর একটা কারণ আছে। এর কারণটা আমি বলে দিই, যে এই জয়চাঁদ আর এই যে পৃথ্বীরাজ চৌহান, এরা দুজনে কিন্তু দুজনের দাদু কিন্তু একই ছিল, অর্থাৎ জয়চাঁদ আর পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে, পৃথ্বীরাজ তৃতীয়, অর্থাৎ এরা কিন্তু এদের দুজনের যে দাদু ছিল তিনি ছিলেন আনঙ্গ, আনঙ্গপাল, কি, আনঙ্গপাল। একে দিল্লির সংস্থাপকও আমরা মানে দিল্লির সংস্থাপক নামেও কিন্তু ধরা হয়। তো যখন তিনি শাসন করতেন দিল্লির উত্তরাধিকারী কিন্তু দুজনেই কিন্তু তার দুটো মেয়েরই কিন্তু ছেলে, রাজা জয়চাঁদ এবং পৃথ্বীরাজ চৌহান, অর্থাৎ দুজনেই কিন্তু কি হয়, দুজনেই কিন্তু তোমার এর মেয়ে হয়, মানে মেয়ের ছেলে এরা দুটোতে। তো কি হয় যে দিল্লিতে যখন শাসন করে, ওর দিল্লির শাসনকর্তা হিসাবে কিন্তু তিনি পৃথ্বীরাজ তৃতীয়কে কিন্তু তিনি মানে উত্তরাধিকারী ঘোষণা করেন। এর ফলে কিন্তু রাজা জয়চাঁদ বা জয়চাঁদের রাগ হয়। তো এই একটা মেন কারণ এদের দ্বন্দ্বের। এবার দেখো দ্বিতীয় মানে এবার কি হয়, যে যখন রাজা জয়চাঁদ সৈন্য পাঠায় পৃথ্বীরাজ চৌহানের ওপর, বা যাকে আমরা পৃথ্বীরাজ তৃতীয় বলবো, তার উপরে এটা আরোপ লাগানো হয় যে মানে যখন ভাই সৈন্যগুলো গেছে, এবার তার বদলে কিছু তো ভালো ট্রিট চাই, তো এসে নাকি পৃথ্বীরাজ চৌহান স্থানীয় আরও যে সমস্ত মানে যেসব জায়গা থেকে মানে সৈন্যগুলো নিয়েছিল সেই সব শাসকদেরই ওপরে কিন্তু তোমার একটু বেশিভাবে শাসন করতে থাকে, বা তোমার একটু বেশি দাপট আর কি দেখাতে থাকে, এই নাকি তার উপরে আরোপ লাগানো হয়। অনেক ঐতিহাসিকগণ এরকম মনে করেন। তো এর ফলে কি হয়, এর ফলে আরও কিন্তু সম্পর্কটা খারাপ হয়। এবার যখন দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়, তখন দ্বিতীয় তরাইনের যুদ্ধে তোমার মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে
হারিয়ে দিচ্ছে, অর্থাৎ পৃথিবীরাজ চৌহান এখানে পরাজিত হচ্ছে এবং মোহাম্মদ ঘুরি এই জয়চাঁদের সহযোগিতায়, ঠিক আছে, পৃথিবীরাজ চৌহানকে কিন্তু হারিয়ে দিচ্ছে। আরো একটা কাহিনী ধরা হয় যে জয়চাঁদের পুত্রী যে ছিল সংযুক্তা, তার নাম ছিল সংযুক্তা। তো তার সঙ্গে পৃথিবীরাজ চৌহানের নাকি প্রেমের সৃষ্টি হয়। যখন সংযুক্তা যখন শুনছে যে পৃথিবীরাজ চৌহানের চারিদিকে নাম হচ্ছে, তখন কি হয়, তাদের আর সংযোগিতা মানে দেখতে সুন্দরী, যার ফলে পৃথিবীরাজ চৌহান কি হয়, তার প্রেমে পড়ে। এবং কি হয় যে যখন এটা জয়চাঁদ জানতে পারে, রাজা জয়চাঁদ, তিনি বলেন যে না ভাই, ওর সঙ্গে বিয়ে দেব না। রাজি হয়নি। রাজি না হওয়ার ফলে কি হয় যে জয়চাঁদ এর মধ্যেই একটা কি করে যে তোমার মানে বিয়ের সভাটাকে, যেটাকে বলে স্বয়ংবর সভা, অর্থাৎ নিজে বর চুনবে, ঠিক আছে, অর্থাৎ নিজে গিয়ে বরকে মালা পরাতে হতো। মানে অনেক রাজা মহারাজারা সেখানে আসতো। আমরা এগুলো মহাভারতে দেখেছি, মহাভারতে, রামায়ণে দেখেছি, ঠিক আছে। তো সেখানে কি হতো, রাজা বা রাজকুমার তারা সেখানে উপস্থিত হতো এবং রানীকে তার যাকে পছন্দ হতো সেই সমস্ত অতিথি রাজা মহারাজাদের গলায় কিন্তু মালা, যাকে বর হিসাবে পছন্দ করবে তাকে কিন্তু গলায় মালা পরিয়ে দিতে হতো। তো সেই বর হয়ে যেত। তো কি করা হতো যে, এবং গেটে যখন স্বয়ংবর সভা হচ্ছে তখন গেটে কিন্তু পৃথিবীরাজ চৌহানের মূর্তি লাগিয়ে দিচ্ছে। তো এই খবরটা পৃথিবীরাজ চৌহানের কাছে পৌঁছায়, পৃথিবীরাজ তৃতীয়র কাছে পৌঁছায়। সে কিন্তু টকবক 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 করে ঘোড়ায় চড়ে কিন্তু আসে এবং এসে সেখানে সে সংযুক্তাকে নিয়ে পালিয়ে যায়। তো এর ফলে রাজা জয়চাঁদ ভীষণ রেগে যায় এবং তিনি মোহাম্মদ ঘুরির সঙ্গে মিলে পৃথিবীরাজ চৌহান এই ঘড়ি পৃথিবীরাজ চৌহানকে মানে তার সঙ্গে নিয়ে কি বলছে, ঘড়ি জয়চাঁদকে সঙ্গে নিয়ে পৃথিবীরাজকে কিন্তু মেরে দেয়, ঠিক আছে। এবং পৃথিবীরাজ রামে একটা এই গ্রন্থ থেকে আমরা এই ঘটনা জানতে পারি যে সেখানে বন্দি করে নিয়ে যাওয়া হয় কাকে, পৃথিবীরাজ চৌহানকে। কোথায়? গজনিতে। আমি আগেই বললাম গজনির শাসক ছিল ঘড়ি। তো সেখানে নিয়ে গিয়ে, তোমরা তো এটা অনেকবার দেখেছো কার্টুনে বা মুভিতে, কি হয় যে কি শ্লোকটা আছে না, যে যাই হোক কিছু একটা আছে, ওটা তোমরা যে কি একটা ছন্দের মতো বলে না, ওকে ইশারা করবে। তো মানে চন্দ্র বরদাই সে বলে দেবে যে অমুক জায়গায় অমুক মানে তোমার স্থানে মানে ঘুড়ি বসে আছে। তো সেই অনুযায়ী শব্দভেদী বান চালায়, ঠিক আছে। শব্দ শুনে কিন্তু শব্দভেদী বানটা চালায় এবং সেখানে মোহাম্মদ ঘুরির অনেকে বলে যে মৃত্যু হয়। আর তারপরে চন্দ্র বরদাই এবং যে চন্দ্র বরদাই কে ছিল, পৃথিবীরাজ বা পৃথিবীরাজ চৌহান বা পৃথিবীরাজ তৃতীয়র সভাকবি ছিল। পৃথিবীরাজ রাসও তিনি গ্রন্থটা লিখছেন, সেখান থেকে এটা জানতে পারছি। কিন্তু অনেকেই বলে এই ঘটনার নাকি কোনো সত্যতা নেই। যাই হোক, তো তারপরে কি হয় যে পৃথিবীরাজ রাস অনুযায়ী তারা একে অপরকে, অর্থাৎ চন্দ্র বরদাই পৃথিবীরাজ চৌহান একে অপরকে মানে মেরে, মানে তীর চালিয়ে মেরে দেয়। এরকম একটা ঘটনা আছে, তোমরা আরো বেশি জেনে থাকবে হয়তো। তো যাই হোক, অনেক ইতিহাস মনে করেন যে এটা সত্য নয়, ঠিক আছে, এটা সম্পূর্ণই কাল্পনিক। তো যাই হোক না কেন, এখানে পৃথিবীরাজ চৌহান কিন্তু মারা যায়। এবং তার সঙ্গে সঙ্গেই 1192 খ্রিস্টাব্দে মুসলিম শাসন শুরু হয় এবং 1193 খ্রিস্টাব্দে সেই ক্যাপিটাল কিন্তু দিল্লি করা হয়, ঠিক আছে। এবং 1193 খ্রিস্টাব্দে একজন সুফি ব্যক্তিত্ব, যার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি ভারতবর্ষে আসেন এবং তার যে কটেজ বলে না, সেটা কিন্তু আজমেরেই হয়। এবং তার যে টম সেটা কিন্তু দরগা আজমের শরীফ নামে পরিচিত। এটা তোমরা মাথায় তোমরা যেন থাকে, এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে।
এবার দেখো যে এরপরে আবার কিন্তু যুদ্ধ হয়েছিল, যেটা হয়েছিল তোমার 1194 খ্রিস্টাব্দে, যেটাকে আমরা চন্দাবরের যুদ্ধ নামে পরিচিত। চন্দাবরের যুদ্ধ কার কার মধ্যে? জয় জয় জয়চন্দ্র মানে এই জয়চাঁদ আর ঘুড়ির মধ্যে। এখানেও কিন্তু মোহাম্মদ ঘুড়ি জিতে যায় এবং জয়চাঁদ হেরে যায়। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুতুবউদ্দিন আইবকের, এবং এর জন্যই কুতুবউদ্দিন আইবক ছিল মোহাম্মদ ঘুরির দাস। এরপরে যখন মোহাম্মদ ঘুরি ফিরে যাবে তখন কিন্তু কুতুবউদ্দিন আইবককে কিন্তু তার মানে জিনিসগুলো মানে সাম্রাজ্যগুলো দিয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আরো মানে অর্থাৎ দিয়ে যাবে যখন তখন যে সময়টাতে তারা যে সমস্ত স্থানের শক্তিশালী রাজা ছিল তারা সেই সমস্ত স্থানগুলি তাদের হাতে কিন্তু তুলে নেয়। ঠিক আছে, এই ছিল হচ্ছে ব্যাপার। মানে আমরা পরবর্তীকালে জানবো যে চারজন কিভাবে ভাগ করছে, মানে চারজন কি কোন কোন জায়গাগুলো নিচ্ছে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে। ঠিক আছে, মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে। এবার একটা জিনিস দেখো, এখান থেকে তোমরা কি শিখতে পারলে, যে আমরা জয়চাঁদকে অনেকেই কি বলে, যে গাদ্দার বলে, যে জয়চাঁদ নাকি সাহায্য না করলে, মোহাম্মদ ঘুরিকে সাহায্য না করলে আজকের এই অবস্থা হতো না। ঠিক আছে, যাই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে একটা শ্লোক আছে, দেখবে শ্লোক বলছে, হ্যাঁ একটা তোমার খুব সুন্দর একটা হিন্দিতে আছে তোমার, যে हमने तो अपनों ने लूटा, गैरों में कहाँ दम था, मेरी कश्ती डूबी वहां जहां पानी कम था। किस्ती मतलब क्या होता है? वो जो छोटा वाला नाव होता है ना, छोटा नौका, तो ওগুলা বলছে সেটাই হচ্ছে তোমার ওই জিনিসটা, অর্থাৎ নিজের লোকরাই বেশি ক্ষতি করে। যাই হোক, তোমরা স্লাইডটা নোট করে নাও, পরবর্তী আমরা মুভ করছি। থ্যাংক ইউ। চলো আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। দেখো এটাই হচ্ছে শেষ স্লাইডে, প্রায় আমরা শেষের দিকে। মোহাম্মদ ঘুরি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখো। আসল নাম মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম, বা আর একটা গুরুত্বপূর্ণ নাম শিহাবুদ্দিন। এটাই হচ্ছে তার আসল নাম। ঠিক আছে, মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। জন্ম হচ্ছে তার 1149 এডিতে। ঠিক আছে, মৃত্যু 1206 এডিতে, এটা তো সব জানি। এবং 1206 এডিতে তিনি যখন মৃত্যু যায় তখন তার সাম্রাজ্যগুলি যেখানে শক্তিশালী হয় সেইখানে কিন্তু সাম্রাজ্যগুলি বিভক্ত হয়ে যায়। দেখো ঘুরির দাস, দেখো আইবক হচ্ছে দিল্লি আজমের পায়। ঠিক আছে, এবং ইলদোজ গজনির স্থান পায়, কুবাচা সিন্ধু পায়, এবং বখতিয়ার খিলজি বাংলা এবং বিহারের দায়িত্ব পায়। ঠিক আছে, দেখো আইবকের শ্বশুর মশাই ছিল কিন্তু ইলদোজ। কি ছিল? আইবকের ফাদার ইন ল, শ্বশুর মশাই ছিল তাজউদ্দিন ইয়ালদোজ। এটাকে আমরা তাজউদ্দিন ইলদোজ বা ইয়ালদোজ যাই বলো। নাসিরউদ্দিন কুবাচা, ইনি কুতুবউদ্দিন আইবকের বলতে পারো যে বোনের স্বামী, মানে হচ্ছে জামাই বলতে পারো, যে জামাই বাবু বলতে পারো। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছ আইবক কিন্তু খুব চালু মাল একদম। তোমার আইবক এরও হচ্ছে এইদিকে সম্পর্ক, এইদিকেও সম্পর্ক, বুঝতে পেরেছ? আচ্ছা, বখতিয়ার খিলজি এই মানুষটি হচ্ছে খুব ডেঞ্জারাস। বলা যায় যে অর্থনৈতিক দিক ছাড়াও ভারতের যে সাহিত্য বলো, বা যে দর্শন, বা যে তোমার চিকিৎসা বিষয়ে সবচাইতে যদি ক্ষতি কেউ করে তো সেটা হচ্ছে এই বখতিয়ার খিলজি। বাংলা বিহার তো আমরা সবাই জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয় তো, এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এরা এমনভাবে ক্ষতি করে ওই প্রায় নালন্দা বিশ্ববিদ্যালয়কে মোটামুটি তোমার প্রচুর বইকে জ্বালিয়ে দেওয়া হয়, এবং বিখ্যাত বই, দারুণ বই কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়। কি হয় কেন জ্বালায়, যে যখন ইনি অসুস্থ হয়ে পড়ে
প্রায় যখন মানে খুবই অবস্থা সংকীর্ণ হয়, তো তার ওষুধে কিন্তু ওষুধে কিন্তু ভালো হয়ে যায়। মানে তাও বলছিল যে তোমার ওষুধে ভালো হওয়ার জন্যই নাকি তিনি পুড়িয়ে দেয়। কেন? কারণ তিনি বলেন যে এটা তো ইসলামে হওয়া উচিত, এই ধরনের জ্ঞান অন্য কোথাও নয়, একমাত্র ইসলামে থাকা উচিত। এই জন্য তিনি কি করে, তোমার সমস্ত কিছু যে সমস্ত জ্ঞান ছিল এই নালন্দা বলো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বলো, একদম মানে প্রচুরভাবে ভারতীয় সম্পদকে কিন্তু নষ্ট করে দেয়। এই গুরুত্বপূর্ণ বই, আরো অনেক বই, চিকিৎসা রিলেটেড বই, দর্শন, ঠিক আছে, সমস্ত কিছু জ্ঞান কিন্তু নষ্ট করে দেয়। তো এরপরে আমরা পড়ব আইয়ুবক যদি বলে যে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তাহলে যদি অপশানে প্রথম অপশানে যদি থাকে, যদি বলে যে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, যদি অপশানে থাকে ঘুরি, তাহলে ঘুরিকে টিক করব, ঠিক আছে। যদি কুতুবউদ্দিন থাকে, তাহলে কুতুবউদ্দিন আইয়ুবক থাকে, তাহলে কুতুবউদ্দিন আইয়ুবককে কিন্তু আমরা টিক করব। কিন্তু যদি দুটোই অপশানে থাকে, যদি বলে যে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তখন তুমি মোহাম্মদ ঘুরিকে বলবে, আর যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতা, তখন কুতুবউদ্দিন আইয়ুবককে করবে, ঠিক আছে। তাহলে যদি দুটোই থাকে, দিয়ে যদি বলে যে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, তোমাকে যদি ঘুরি আর কুতুবউদ্দিন থাকে, তোমাকে ঘুরি ঠিক করে আসতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এতদূর পর্যন্তই, আশা করি ক্লাসটা ভালো লাগলো তোমাদের। তো কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।